আফগানিস্তানের ছোট পাহাড়ি গ্রাম অওরাকদান্ডিলায় এক ভয়াবহ ভূমিকম্প রাতভর আতঙ্ক ছড়িয়ে দিয়েছে। আকাশ থেকে যেন পাথরের ঝড় নামে মাটি কেঁপে ওঠে, পাহাড় থেকে বিশাল বড় পাথর গড়িয়ে পড়ে। মুহূর্তেই ছোট্ট স্বর্গ নামে পরিচিত গ্রামটি ধ্বংসস্তূপে পরিণত হয়। কান্না আর চিৎকারে ওই রাত প্রিয়জন হারানোর বিষাদে ভরে ওঠে। আফগান কর্তৃপক্ষ জানায়, রিক্টার স্কেলে ৬ মাত্রার ভূমিকম্পে অন্তত ২,২০০ জন নিহত হয়েছেন। ৫,০০০টির বেশি বাড়িঘর ধ্বংস হয়েছে। বিশাল বোল্ডার গড়িয়ে এসে আঘাত করেছে অওরাকদান্ডিলাকে। একসময়কার সুন্দর গ্রাম এখন কেবল পাথর আর ধুলোয় ঢাকা। অওরাকদান্ডিলা কুনার প্রদেশের পাহাড়ি ঢালে গড়ে ওঠা ছোট্ট গ্রাম। ধান, ভুট্টা, আখরোট ও অ্যাপ্রিকটের ক্ষেতে বাচ্চারা ঝর্ণার স্বচ্ছ পানিতে খেলত। ৯টি পাথরের বাড়ি নিয়ে ৫১টি পরিবারের গ্রামটি ছিল বিচ্ছিন্ন। কাঁচা আঁকাবাঁকা রাস্তা ছাড়া বেরোনোর আর পথ ছিল না। ৫৫ বছর বয়সী কৃষক হায়াত খান ৩ বছর আগে পরিবার নিয়ে পাকিস্তান থেকে ফিরে এসেছিলেন। সেদিন সন্ধ্যায় বিয়ের দাওয়াত থেকে বাড়ি ফিরলেন তিনি। বড় ছেলে আব্দুল হক চাকরির জন্য গ্রাম ছাড়ার কথা ভাবলেও হায়াত তাকে বলেছিলেন, চাষ করো, আল্লাহ রুজি দিবেন। রাতে ঘুমোতে যাওয়ার কিছুক্ষণ পর হঠাৎ কেঁপে ওঠে পাহাড়। হায়াত বলেন, মনে হচ্ছিল মাটি ফুটছে, ধুলো আর পাহাড়ের কালো ঝড়। আলো খুঁজতে গিয়ে তিনি টর্চ পাননি। খড়ির ক্ষুদ্র আলো দেখেন ধ্বংসস্তূপে পড়ে আছে আব্দুল হকের নিথর দেহ। হায়াত সেই রাতে ৪ জনকে হারিয়েছেন। ২ ছেলে আব্দুল হক ও জাইউল হক, আব্দুলের স্ত্রী এবং ২ বছরের নাতনি আফসা। নাতি জুবায়েরকে তিনি উদ্ধার করলেও শিশুটির একটি পা কেটে ফেলতে হয়েছে। এরকম ব্যথা ভুলে থাকা যায় না, চোখ মুছতে মুছতে বললেন তিনি। গুলালাই নামের এক নারী ধ্বংসস্তূপে আটকে ছিলেন। পাকিস্তানের প্রহরীর কাজ করা স্বামী খানের জাদা ১০ দিন পর ফিরবেন বলে খুশির খবর দিয়েছিলেন। সেই রাতে পাহাড়ের পাথরে তার ৩ তলা বাড়ি ভেঙে পড়ে। তিনি হারান ৬ সন্তান সহ ১৪ জন আত্মীয়কে। গুলালাই বলেন, রক্তমাখা মুখে নিজেকে টেনে বেরোনোর চেষ্টা করেছি, ব্যথা অনুভব করিনি। শ্যালক আমাকে মাঠে নিয়ে গেলে তবেই চিৎকার শুরু হয়। ভোরে হেলিকপ্টার দেখে জীবিতরা জামানেরে সংকেত দেন। উদ্ধারকারীরা রক্ত ধুয়ে প্রাথমিক চিকিৎসা দিয়ে কাবুলে নিয়ে যায়। একই গ্রামের মেহবুব হারিয়েছেন ১৩ বছরের ছেলে নসিবুল্লাহ আর ১০ বছরের মেয়ে আয়েশাকে। তিনি বলেন, এটা কিয়ামতের দিনের মতো ছিল। ঘর ধসে পড়ছিল, পাহাড় থেকে পাথর গড়িয়ে আসছিল। অন্ধকারে বেঁচে থাকা সন্তানদের নিচের মাঠে নিয়ে যাই। ভূমিকম্পের পরপরই আরও ২৫০টির বেশি আফটারশক কাঁপিয়েছে উপত্যকাকে। মৃতদের উদ্ধার করতে লেগেছে ২ দিন। ভুট্টা ক্ষেতকে কবরস্থানে পরিণত করে ছোট ছোট পাথর দিয়ে কবরের চিহ্ন বানিয়েছেন গ্রামবাসী। রহমত গুল ৩০০ কিলোমিটার দূর থেকে এসে মেহবুবের ছেলেকে কাপড়ে মুড়ে দেন। ভাঙা ঘরের ধ্বংসস্তূপের পাশে দাঁড়িয়ে হায়াতের চোখের জল আর কণ্ঠে হাহাকার। তিনি বলেন, আল্লাহ আমার ছেলেদের নিয়ে গেছেন, আমি যেন আর বেঁচে নেই। ওপার থেকে পাথর নেমে আসছে, এখানে কেউ বাঁচতে পারে না। এক সময়কার ছোট্ট স্বর্গ ছেড়ে এখন তারা আশ্রয়ের খোঁজে ঘুরছেন আল্লাহর রহমতের অপেক্ষায়। গাজায় শান্তি আলোচনার তোড়জোড়ের মধ্যেই ইসরায়েলের দিকে ধেয়ে গেল ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী বলছে, ক্ষেপণাস্ত্রটি ইয়েমেনের ইরান সমর্থিত সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী নিক্ষেপ করেছে। টাইমস অফ ইসরায়েলের প্রতিবেদনে বলা হয়েছে, ক্ষেপণাস্ত্র শনাক্ত হওয়ার সঙ্গে সঙ্গেই জেরুজালেম ও মধ্য ইসরায়েল এবং দক্ষিণ পশ্চিম তীরের বিভিন্ন এলাকায় সতর্কতা সাইরেন বাজানো হয়। আইডিএফ ঘোষণা করেছে, ক্ষেপণাস্ত্রটি আকাশে সফলভাবে প্রতিহত করা হয়েছে। এই ঘটনার ফলে কোনো হতাহতের খবর এখনও পাওয়া যায়নি। আইডিএফের তথ্য অনুযায়ী গত ১৮ মার্চ থেকে ইয়েমেনি সশস্ত্র বিদ্রোহীরা ইসরায়েল লক্ষ্য করে মোট ৯১টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে। একই সময়ে তারা ৪১টির বেশি ড্রোন নিক্ষেপ করেছে। এছাড়া ২০২৫ সালের জানুয়ারিতে ইসরায়েল হামাসের ৬ সপ্তাহের যুদ্ধবিরতির আগেও বিদ্রোহীরা ৪০টিরও বেশি ব্যালিস্টিক, ১০০০টির বেশি ড্রোন এবং ক্রুজ মিসাইল ব্যবহার করেছিল।
গত মাসের শেষ দিকে ইয়েমেন থেকে ছোড়া ক্ষেপণাস্ত্রের কারণে মধ্য ও দক্ষিণ পশ্চিম ইসরায়েলের বিভিন্ন এলাকায় সাইরেন বাজাতে বাধ্য হয় কর্তৃপক্ষ। লাখ লাখ মানুষ আশ্রয়কেন্দ্রে ছুটে যায়, এমনকি ইসরায়েলের প্রধান বিমানবন্দর বেন গুরিয়নের কার্যক্রম ও ফ্লাইট সাময়িকভাবে বন্ধ রাখা হয়। ইয়েমেনি হামলার মধ্যে আকাশে কোনো ক্ষতি না হলেও পশ্চিম তীরের উত্তরাংশে সেনাদের মধ্যে একজন নিহত হন। টাইমস অফ ইসরায়েল জানায়, নিহত সেনা স্টাফ সার্জেন্ট ইনবার আব্রাহাম কাফ। তিনি প্যারাট্রুপার ব্রিগেডের 890তম ব্যাটালিয়নের সদস্য এবং উত্তর ইসরায়েলের লোটে শহরের বাসিন্দা ছিলেন। প্রাথমিক তদন্তে জানা যায়, এক ফিলিস্তিনি ট্রাক চালক হঠাৎ গতিবেগ বাড়িয়ে জংশনে অবস্থানরত ইসরায়েলি সেনাদের দিকে ধেয়ে আসে এবং কাফকে ধাক্কা মারে। এরপর ট্রাকটি আরেকটি গাড়ির সঙ্গে সংঘর্ষে লিপ্ত হয়। সেনারা চালকের দিকে গুলি চালায়, কিন্তু কাফ নিজের সহযোদ্ধাদের গুলিতে মাথায় গুলিবিদ্ধ হন। গুরুতর আহত অবস্থায় তাকে আরেক সেনার সহযোগিতায় হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। হামলাকারীর পরিচয় প্রকাশ করেছে আইডিএফ। তিনি নাবলুস শহরের বাসিন্দা। ঘটনার পর নাবলুস শহর এবং আশেপাশের গ্রামগুলোর প্রবেশপথ বন্ধ করে দেয় সেনারা। ফিলিস্তিনি গণমাধ্যম জানায়, ক্যালকোলিয়া শহর এবং নাবলুসের সঙ্গে রুট 5 সংযুক্ত সব গ্রামে অবরোধ আরোপ করা হয়েছে। হামাস ঘটনায় স্বাগত জানালেও দায় স্বীকার করেনি। এর আগে জর্ডান সীমান্তের এলএনবি ব্রিজ ক্রসিংয়ে হামলায় 2 জন ইসরায়েলি সেনা নিহত হন। সেই ঘটনায় হামলাকারী ছিলেন একজন ট্রাক চালক, যিনি গাজা উপত্যকার দিকে মানবিক সহায়তা বহন করেছিলেন বলে দাবি করে ইসরায়েল। এই ঘটনা মার্কিন মধ্যস্থতায় শান্তি আলোচনার উপর প্রভাব ফেলতে পারে। আক্রমণ ও প্রতিহতের এই ধারা ইসরায়েল হামাস সংঘাতকে আরও জটিল করে তুলছে। আন্তর্জাতিক সম্প্রদায়ের নজর এখন ফিলিস্তিনি ইসরায়েল উত্তেজনার দিকে রয়েছে, যেখানে প্রতিটি হামলার ফলে আলোচনা প্রক্রিয়া এবং মানবিক সাহায্য উভয়ই ঝুঁকিতে পড়ছে। ফ্রান্সের দীর্ঘদিনের রাজনৈতিক অস্থিরতা যেন কমছেই না। মন্ত্রিসভা ঘোষণার কয়েক ঘন্টা পরেই পদত্যাগ করেছেন দেশটির নতুন প্রধানমন্ত্রী। ক্যাবিনেট ঘোষণার কয়েক ঘন্টা পরেই পদত্যাগ করলেন ফ্রান্সের নতুন প্রধানমন্ত্রী সেবাস্তিয়ান লেকর্নু। এই পদত্যাগ দেশটির চলমান রাজনৈতিক সংকট আরও গভীর করল। এমন ঘটনায় পুরো ফ্রান্স বিস্মিত ও হতবাক। সোমবার এক বিবৃতিতে জানানো হয়, প্রেসিডেন্ট ইমানুয়েল মাক্রো লেকর্নুর পদত্যাগ গ্রহণ করেছেন। প্রায় 1 মাস আগে নিয়োগ পাওয়া এই নেতা ছিলেন ম্যাক্রোর ঘনিষ্ঠ সহযোগী। তবে বাজেট পাশে ব্যর্থতা এবং মন্ত্রিসভা গঠনে সমালোচনার মুখে শেষ পর্যন্ত দায়িত্ব ছাড়তে বাধ্য হন তিনি। রবিবার সন্ধ্যায় তিনি নিজের মন্ত্রিসভা ঘোষণা করেছিলেন, কিন্তু মাত্র কয়েক ঘন্টার ব্যবধানেই তিনি পদত্যাগ করেন। ফ্রান্সের ইতিহাসে অন্যতম সংক্ষিপ্ত মেয়াদের সরকার হিসেবে এটি বিবেচিত হতে পারে। সোমবারই নতুন ক্যাবিনেটের প্রথম সভা বসার কথা ছিল। লেকর্নু বলেন, তিনি আগের প্রধানমন্ত্রী ফ্রাঁসোয়া বাইরুর অজনপ্রিয় কৌশল থেকে বেরিয়ে আসবেন, কিন্তু নতুন মন্ত্রিসভায় আগের সরকারের অনেক পুরনো মুখ দেখা গেছে, যা নিয়ে ক্ষোভ জানায় বিরোধী দল এবং সরকারের মিত্ররাও। পদত্যাগের সময় লেকর্নু বলেন, আমি আপোস করতে প্রস্তুত ছিলাম, কিন্তু প্রতিটি রাজনৈতিক দল অন্য দলকে নিজের পুরো কর্মসূচি গ্রহণে চাপ দিচ্ছিল। অন্যদিকে বামপন্থী দল ফ্রান্স আনবাউন্ডের নেতা জ্যঁ-লুক মেলানশো সরাসরি প্রেসিডেন্ট ম্যাক্রোর পদত্যাগ দাবি করেছেন। ডানপন্থী দল দ্য রিপাবলিকানসের নেতা বেলামি বলেছেন, পার্লামেন্ট ভেঙে নতুন নির্বাচনের সম্ভাবনায় তাদের ভয় নেই। এই অস্থিরতায় অর্থনীতিতেও প্রভাব পড়েছে। লেকর্নুর পদত্যাগের খবরে ফ্রান্সের শেয়ার বাজারের প্রধান সূচক 1 লাফে 2%-রও বেশি পড়ে যায়। লেকর্নু দায়িত্ব নেওয়ার 1 মাসও হয়নি, তার আগেই তিনি প্রধানমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়ালেন। এতে ফ্রান্সের রাজনৈতিক পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে। বাজেট পাশ না হওয়া, মন্ত্রিসভা গঠনে অসন্তোষ আর রাজনৈতিক দলের মধ্যে মতের অমিল, সব মিলিয়ে সরকার বড় ধরনের সংকটে পড়েছে। এখন বাজেট, নেতৃত্ব আর সরকার টিকে থাকার বিষয় নিয়ে সবার দুশ্চিন্তা বেড়েছে। সাধারণ মানুষ থেকে শুরু করে ব্যবসায়ীরাও তাকিয়ে আছে প্রেসিডেন্ট ম্যাক্রো কি করেন সেই দিকেই।
লেকর্নুর এই হঠাৎ বিদায়ের পর ফ্রান্স কোন পথে এগোবে সেটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন। দিনের পর দিন চীন যেভাবে অপ্রতিরোধ্য হয়ে উঠছে তা এখন যুক্তরাষ্ট্রের জন্য রীতিমতো মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। এই উত্থান ঠেকাতে বেইজিং এর চারপাশে একে একে জোট গড়ছে ওয়াশিংটন। দক্ষিণ চীন সাগরকে কেন্দ্র করে উত্তেজনা যখন তুঙ্গে, তখনই নতুন কুটচাল খেললেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফিলিপাইনের কাঁধে বন্দুক রেখে চীনের বিরুদ্ধে অঘোষিত অবস্থান নিলেন তিনি। দ্য ডিফেন্স পোস্টের এক প্রতিবেদনে বলা হয়েছে, ফিলিপাইনের পশ্চিম পালাওয়ানের নৌঘাঁটিতে নতুন করে বিনিয়োগ বাড়িয়েছে যুক্তরাষ্ট্র। প্রায় ৯,৭৫,০০০ মার্কিন ডলার ব্যয়ে দক্ষিণ চীন সাগরের কাছাকাছি মানবহীন ড্রোন, যুদ্ধ জাহাজ ও ছোট নৌযান তৈরি করছে নিউ মেক্সিকো ভিত্তিক প্রতিষ্ঠান এস বিল্ডার্স। এসব জাহাজের প্রধান কাজ হবে সমুদ্রপথে গোপন নজরদারি ও গোয়েন্দা তথ্য সংগ্রহ। ফিলিপাইন ইতোমধ্যে যুক্তরাষ্ট্রের কাছ থেকে একটি ডেভিল রে T-38 এবং 4টি মান্টাস T-12 মানবহীন জাহাজ পেয়েছে। এগুলো মোতায়েন করা হবে দক্ষিণ চীন সাগরের স্প্রাটলি দ্বীপপুঞ্জের আশেপাশে, যেখানে দীর্ঘদিন ধরে চীন ও অন্যান্য দেশের মধ্যে মালিকানা নিয়ে বিরোধ চলছে। এই ঘাঁটিগুলোর মাধ্যমে চীনের নৌ চলাচল ও সামরিক মহড়া সরাসরি পর্যবেক্ষণ করতে পারবে মার্কিন বাহিনী। চমৎকার এই সময়ে ফিলিপাইনে মার্কিন উপস্থিতি বাড়ানোর ঘোষণা এলো। মাত্র একদিন আগে সমুদ্রযুদ্ধের গতি বদলে দিতে সক্ষম এমন লেজার অস্ত্র উন্মোচন করেছে বেইজিং। LY-1 নামের এই অস্ত্রের মাধ্যমে চীন এমন প্রযুক্তি হাতে পেয়েছে যা এতদিন কেবল যুক্তরাষ্ট্রের কাছে ছিল। বিশ্লেষকরা বলছেন এটি মার্কিন বাহিনীর প্রযুক্তিগত শ্রেষ্ঠত্বে বড় বাধা। শুধু তাই নয়, ইলেকট্রোম্যাগনেটিক সিস্টেম যুক্ত বিমানবাহী রণতরী ফুজিয়ান দিয়ে মার্কিন সেনাবাহিনীকে রীতিমতো চমকে দিয়েছে চীন। এই প্রযুক্তির সাহায্যে ছোট রানওয়ে থেকেও সর্বোচ্চ গতিতে আকাশে উঠতে পারবে স্টেলথ ফাইটার জেটগুলো, যা চীনের নৌযুদ্ধ ক্ষমতা বহুগুণে বাড়িয়ে দেবে। চীনের হাতে এসেছে ডংফিং সিরিজের এমন এক মিসাইল যা মুহূর্তের মধ্যে মার্কিন গুয়াম ঘাঁটি ধ্বংস করতে সক্ষম। অর্থাৎ প্রশান্ত মহাসাগরে যুক্তরাষ্ট্রের শক্ত ঘাঁটিগুলো এখন সরাসরি বেইজিং এর নিশানায়। এর জবাবে যুক্তরাষ্ট্র, জাপান, দক্ষিণ কোরিয়া ও ফিলিপাইনের মতো দেশগুলোতে সামরিক সক্ষমতা জোরদারে নেমেছে। বিশ্লেষকরা বলছেন দক্ষিণ চীন সাগর এখন বিশ্ব কূটনীতির সবচেয়ে গরম যুদ্ধক্ষেত্র। একদিকে চীন তার আধিপত্য প্রতিষ্ঠায় মরিয়া, অন্যদিকে আমেরিকা জোর করে সেই প্রভাব ঠেকাতে বদ্ধপরিকর। ফিলিপাইনের ঘাঁটিতে যুক্তরাষ্ট্রের বিনিয়োগ তাই শুধু সামরিক নয়, বরং এক বৃহত্তর কৌশলের অংশ।